চাইনিজ বকরির মতন তৃণমূলের এমএলএ এমপিরা সব বিজেপির দলে লাইন লাগিয়ে বসে আছে। এবারের কুরবানিতে আমাদের বেলডাঙ্গায় একটা হাট আছে, সেই হাটে এক ধরনের ছাগল বিক্রি হচ্ছিল। জানেন কুরবানিতে এবার নানা রকমের বিধি নিষেধ করেছিল, তার লোকে যাবে কোথায়? বেলডাঙ্গার হাটে সবসময় ছাগল পাওয়া যায়, কুরবানির সময় বেশি ছাগল সেখানটায় আমদানি হয়েছে। তো হঠাৎ করে শুনলাম সেখানকার আমাদের লোকদের কাছে যে বেলডাঙ্গার হাটে এবার চাইনিজ বকরি পাওয়া যাচ্ছে, সস্তায় চাইনিজ বকরি, খুব বেশি দাম না, পিছনে দুটো বাড়ি মারতে হবে, একটু পয়সা দিতে হবে, চাইনিজ বকরি গড়গড় করে বিক্রি হয়ে যাবে। তৃণমূল দলের আজকে সেই অবস্থা হয়েছে। ক্ষমতা থেকে তৃণমূল দল সরে যাওয়ার পর চাইনিজ বকরির মতন তৃণমূলের এমএলএ এমপিরা সব বিজেপির দলে লাইন লাগিয়ে বসে আছে। বিজেপি বলছে তোদেরকে নেব না, ওরা বলছে নিতেই হবে, তোমাদের নেমন্তন্ন নাই, আমরা নিজেরা নেমন্তন্ন নিব, তাই বলছে। এরকম লাতখোরের মতন পশ্চিমবঙ্গের দল বদলের ঘটনা বাংলার মানুষ কখনো দেখেছেন? এবার লাতখোরদের পার্টি এটা। এই বাংলার কোনো জাত নাই, ইজ্জত নাই। দিল্লিতে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গত পরশুদিন আমি দিল্লিতে একজনকে ফোন করেছিলাম, তার সঙ্গে চেনা জানা আছে, সে খুব প্রভাবশালী ব্যক্তি। সে আমাকে বলছে কি জানেন, अरे दादा क्या हुआ बंगाल में, सुबह किसी के घर में पुलिस जाते हैं और शाम होते हुए ये पैंट उतार कर बीजेपी पार्टी में शामिल हो जाते हैं, क्या हो रहा है ये? অর্থাৎ সকালে পুলিশ যাচ্ছে, বিকেলের মধ্যে প্যান্ট জামা খুলে তারা বিজেপির দলে যোগদান করে দিচ্ছে। বলছে কি হচ্ছে বাংলা এটা? এই বাংলাকে দেখতে হচ্ছে আমাদের, এই বাংলাকে দেখতে হচ্ছে আজকে আমাদের। বাংলায় আজ তৃণমূলের আমলে যদি সব থেকে বেশি কোনো কিছু হত্যা হয়ে থাকে, সব থেকে বেশি যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, জেনে রাখবেন তার নাম পলিটিক্যাল মোরালিটি, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সততা শেষ বাংলায়। ভাবতে পারতাম না আমরা এই বাংলা দেখতে হবে, যে বাংলায় একটা জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, একবার না করে বারবার বাজারে বিক্রি করা যায়। কি দেখছি আমরা বলুন? আর আগামী দিনে মানুষ জনপ্রতিনিধির উপরে কি ভরসা রাখবেন? আজকাল যখন ভোট হয়, যখন সবাই প্রচারে যায়, তখন মানুষ জিজ্ঞেস করে ভোট তো দিব, থাকবেন তো? জিজ্ঞেস করে কোথায়, যাকে ভোট দিচ্ছি সেই দলে থাকবেন তো নাকি? মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে। আপনি যান কোনো জায়গায়, মানুষ আর জনপ্রতিনিধিকে বিশ্বাস করছে না, জানে এগুলো সব চাইনিজ বকরি হতে সময় লাগবে না, যেখানে সেখানে বিক্রি হয়ে যাবে পয়সা দিলে। তাই আজ সব থেকে বেশি বাংলার ক্ষতি হয়েছে এই রাজনৈতিক সংস্কৃতির, যেখানে বিন্দুমাত্র মানুষের রাজনৈতিক ব্যক্তিদের উপরে আশা, ভরসা, সততার পরিচয় দেওয়ার কোনো যোগ্যতার কথা তারা ভাবছে না। ভোট দিতে হয়, দিচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, কিন্তু এটা ভাবে দিচ্ছে জানি না কোথায় যাবে, দিতে যখন হয় নাগরিক যখন দিয়ে একটা ভোট, এইরকম মানুষের অবস্থা। ভোট দেওয়াটা মানুষের কাছে এখন আর কোনো বিচার্য বিষয় নয়, এই দিতে হয়, দে, কবে কে কোথায় পালাবে পালাতে দে, আমাদের ভোট দেওয়ার দায়িত্ব, ভোট দিয়ে দিই। আরও এসআই হচ্ছে, ভোট না দিলে যদি নাগরিকত্ব চলে যায় ভয়ে মানুষ আরো ভোট দিচ্ছে। এই অবস্থায় আজকের বাংলাকে কে নিয়ে এলো? লক্ষ্য করে দেখুন ভারতবর্ষের দিকে। এই ভারতবর্ষে এই মোদী ক্ষমতা আসার পর মোদী সরকারের যতগুলো জনবিরোধী নীতি, জনবিরোধী পদক্ষেপ, যদি কোনো দল নেতৃত্ব দিয়ে সেই জনবিরোধী পদক্ষেপের বিরোধিতা করে থাকে, তার নাম জাতীয় কংগ্রেস। অস্বীকার করতে পারে কেউ? আজকে ভারতবর্ষে যেটা হয়েছে সেটা এই, এখানকার মানুষ বিচার করুন। ভারতবর্ষে আজকে যেটা হয়েছে, যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে আজকে আমরা ভারতবর্ষে, একমাত্র বিজেপির জনবিরোধী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যদি কোনো দলকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। মুর্শিদাবাদ জেলা থেকে আমি রাজনীতি করি, অন্যান্য জেলাতেও যাই, একটা আওয়াজ উঠেছে জানেন, একটা আওয়াজ উঠেছে, সবাইকে দেখা হলো এইবার কংগ্রেস ছাড়া কিছু হবে না, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চায়। এটা কিন্তু আজকে কমন রিফ্রেন,
এটা কিন্তু সাধারণ ভাষায় রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এই বাংলায় আজকে ভোটারদের সাধারণ ভাষায় রূপান্তরিত হয়েছে, সাধারণ স্লোগানে রূপান্তরিত হয়েছে। কমন রিফ্রেনের নাম আগামী দিনে মোদি হটে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ চলুক, তাহলে দেশ বাঁচবে, এটা মানুষ ভাবছে। অবাক লাগছে আমাদের, যেখানেই যাচ্ছি মানুষ সব বলছে এবার কংগ্রেসে যোগদান করব। এখানেও তাই দেখলাম, গতকাল বর্ধমানে তাই দেখেছি। 13 তারিখে মুর্শিদাবাদে সভা করেছি এসআইআর এর বিরুদ্ধে, হাজার হাজার মানুষ। আমাদের তো পয়সা নাই, আমাদের তোলাবাজ পার্টি নয়, আমরা তো কোথায় কাটমানি খাই না, পয়সা কোথায় পাবো? তৃণমূল ক্ষমতায় থেকে স্বভাব খারাপ করে দিয়েছে মানুষের। আগে যখন আমরা রাজনীতি করতাম ট্রাকে করে লোক নিয়ে আসতাম, রুটি তরকারি খাওয়াতাম। এখন সব বলে না বাসে যাব, বিরিয়ানি দিতে হবে, যাতায়াতের খরচা দিতে হবে, তবে মানুষ সমাবেশে যোগদান করে, সভায় যোগদান করে। এই সংস্কৃতি মমতা ব্যানার্জি নিয়ে এলো বাংলায়। আর আমাদের মতন বিপিএল পার্টির 12টা বাজি দিল মমতা ব্যানার্জি। এখন আমাদের ক্ষমতা হয় না লোকজনকে নিয়ে আসার, কারণ অত খরচ কই আমাদের পিছনে কোনো শিল্পপতি নাই, আমাদের পিছনে কোনো কাটমানি নাই, আমাদের পিছনে কোনো হারামের পয়সা নাই। তাই মানুষ যারা আসে স্বেচ্ছায় আসে। এই যে আপনারা এসেছেন সব স্বেচ্ছায় এসেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে অমিতের পয়সা খরচ করার ক্ষমতা নাই। আপনাদের মনে হয়েছে যাওয়া উচিত, তাই আপনারা এসেছেন। এটা অনেক বড় পাওনা আমাদের, এটা অনেক বড় পাওনা। আপনাদের এই সভা বসিরহাটের, শুধু এই বসিরহাটে নয়, সারা বাংলায় একটা বার্তা বহন করবে যে আগামী দিন এই পশ্চিমবঙ্গে বড় পরিবর্তনের রাস্তায় হাঁটতে চলেছে এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। পরিবর্তন হয়তো হয়েছে, বাংলায় পরিবর্তন হয়েছে, মমতা গেছে, বিজেপি এসেছে, অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনের সাথে সাথে প্রত্যাবর্তনের পদধ্বনি এ বাংলায় আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সেই প্রত্যাবর্তন কার হাত ধরে হবে? সেই প্রত্যাবর্তনের নায়ক হবে ভারতের জাতীয় কংগ্রেস এই পশ্চিমবঙ্গে। তাই পরিবর্তনের পাশাপাশি কংগ্রেসের প্রত্যাবর্তন এই নির্বাচনের ফলাফল বলে আমি মনে করি। আপনারা মিলিয়ে দেখবেন, কারণ মানুষ আর তৃণমূলের ধারে কাছে যেতে চাইছে না, মানুষ তৃণমূলের ধারে কাছে যেতে চাইছে না। আর এ বাংলার বিজেপি পার্টি, তাদেরকেও মানুষ বুঝে গেছে। ভোটের আগে অনেক বড় বড় কথা বলা হয়েছিল, ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিল, অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের আগে বলা হয়েছিল সোনার বাংলা হবে, সোনার বাংলা হবে, রূপার বাংলা হবে, হীরের বাংলা হবে, কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না, পোলাও বিরিয়ানি কোনো অভাব থাকবে না বাংলায়। এই বসিরহাট মহকুমায় কংগ্রেস তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আমরা সবাই জানি কংগ্রেসের গান্ধী গাফফার সাহেবের এই জেলায় কংগ্রেসের প্রতিষ্ঠিত নেতৃবর্গ অসিত দা, দিলীপ বাবু, সিরাজুল সাহেব, আজকের জমানার অমির সালাউদ্দিন সাহেব সমেত, আমি সকলের নাম করতে পারছি না, কেউ কিছু মনে করবেন না। এই বৃহৎ অংশের নেতৃত্ব যদি মনে করে আমরা বসিরহাটকে পুনরুদ্ধার করব, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে কোনো শক্তি নেই যারা বসিরহাটে কংগ্রেসকে রুখে দেবে। এই এলাকায় বরাবর আমরা আগে মিউনিসিপ্যালিটি দখল করেছি, চেয়ারম্যান অসিতদাকে দেখেছি। ফলে বসিরহাট আমাদের কাছে নতুন কিছু আবিষ্কার করার জায়গা নয়। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিধ্বংসী শক্তির অবতারণা হওয়ার কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন করে সন্ত্রাস, হিংসা এবং চোরা শিকারীদের আক্রমণে কংগ্রেস দুর্বল হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। আমরা দুর্বল হয়েছি আমাদের নিজেদের কারণে নয়,
আমরা দুর্বল হয়েছি আমাদের দলের কর্মীদের উপরে আক্রমণকে মোকাবিলা করতে না পারার জন্য। এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল সরকার গঠিত হয়েছিল 2011 সালে, মনে করে দেখুন। সেদিন আমরা মমতা ব্যানার্জির পরিবর্তনের স্লোগানকে সমর্থন করেছিলাম, কারণ কংগ্রেস বরাবর বৃহৎ স্বার্থের কথা ভাবে। কংগ্রেস দল কোনো সংকীর্ণ স্বার্থের দ্বারা পরিচালিত হয় না বলেই সেদিন আমরা নিজেরা কেউ বলিনি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের করতে হবে, বরং আমরা বলেছিলাম আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক, কংগ্রেস তাকে সমর্থন করবে। আমার আজও মনে আছে 2011 সাল, আমি তখন ভারতবর্ষের পার্লামেন্টের এমপি। একদিন পার্লামেন্টের মধ্যেই সোনিয়া গান্ধী নিজের যে আলাদা ঘর ছিল, তিনি নেত্রী ছিলেন আমাদের, সেখানে আমাকে ডেকে পাঠালেন উনি। আমাকে বললেন, তুমি তো বাংলার এমপি, বলো পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে আমাদের কি করা উচিত। বামপন্থ সরকার আমাদেরকে সমর্থন করেছিল, কিন্তু আমেরিকার সঙ্গে দেশের স্বার্থে আমরা চুক্তি করতে গেছিলাম, ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল, অর্থাৎ ভারত সঙ্গে আমেরিকা পারমাণবিক চুক্তি সম্পাদন করতে চেয়েছিলাম আমরা আমাদের দেশের অগ্রগতির স্বার্থে। ডক্টর মনমোহন সিংয়ের সেই ঐতিহাসিক চুক্তি ভারতবর্ষের মানুষ আজও মনে রেখেছে এবং মনে রাখবে, কারণ এটার কতটা প্রয়োজন ছিল ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি করে বুঝবে। সেদিন ভারতবর্ষের ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল বামপন্থীরা। সরকার তখন সংখ্যালঘু সরকারে রূপান্তরিত হবার মতন জায়গায় পৌঁছে গেছিল। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে সমর্থন করা হয়েছিল ইউপিএ সরকারকে। সোনিয়া গান্ধী যখন আমাকে জিজ্ঞেস করলেন, আমি তখন বললাম যে কংগ্রেস সমর্থন করবে মমতা ব্যানার্জিকে। কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে সমর্থন করে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টকে ক্ষমতা থেকে অপসারণ করবার অত্যন্ত জরুরি প্রয়োজন। দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এই কথা। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে 2011 সেই নির্বাচনে দিল্লির কংগ্রেস, সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে যত কংগ্রেসের নেতৃত্ব, সবাই মন খুলে আন্তরিকতার সঙ্গে তাকে দুহাত ভরে সহযোগিতা করেছিল। মমতা ব্যানার্জি যা যা লাগে সব কেন্দ্রীয়ভাবে কংগ্রেস পার্টি তাকে সরবরাহ করেছিল। সেই সোনিয়া গান্ধী, যাকে মমতা ব্যানার্জি পরে অপমান করতে দ্বিধা করেননি, সেই রাহুল গান্ধী, যাকে পরে মমতা ব্যানার্জি অপমান করতে দ্বিধা করেননি, ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি প্রথম যে কাজটা করলো সেটা কি? সেটা হলো কংগ্রেস দলটাকে খতম করো। কংগ্রেস দলটাকে খতম করতে হবে, কারণ কংগ্রেস দল তার ভবিষ্যৎ তৈরি করতে পারবে। সারা দেশের প্রত্যেকটা রাজ্যে কংগ্রেস দল আছে। কংগ্রেস ভারতবর্ষের জাতীয় পার্টি, তাই সেই পার্টির অস্তিত্ব পশ্চিমবঙ্গে বেশি দিন থাকলে মমতা ব্যানার্জি মনে করেছিল তার হয়তো ভবিষ্যতে বিপদ হবে। তাই ক্ষমতায় আসার পর থেকে আপনারা মনে করে দেখুন, ইতিহাস পর্যালোচনা করুন, দেখবেন মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে আক্রমণ করে কংগ্রেসকে খতম করার চেষ্টা করেছিল। ডেসিমেটিং দ্য কংগ্রেস পার্টি ইন বেঙ্গল। পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টিকে খতম করো। মমতা ব্যানার্জির এই যে রাজনৈতিক লাইন, তার ফলে এ বাংলায় কংগ্রেস দুর্বল হলো। আমাদের অফিস দখল হলো, ভোট করতে দেওয়া হলো না। আমাদের এমএলএদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে খরিদ করে নেওয়া হলো। গোটা প্রশাসন তৃণমূলের হয়ে দালালি করতে আরম্ভ করলো। আমরা পঞ্চায়েত ভোট করতে পারলাম না, আমরা মিউনিসিপ্যালিটির ভোট করতে পারলাম না। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, সেই সময় বিজেপি পার্টির ভোট করতে কোনো অসুবিধা হয়নি। শুধুমাত্র খেয়াল করে দেখবেন, উদাহরণ দিচ্ছি আপনাদের। 2018 সাল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। 20,000 আসনে তৃণমূল পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা লড়াইয়ে তারা জিতেছিল। তার কারণ 20,000 আসনে কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। আরো ভালো করে বলা যায়, কংগ্রেসকে প্রার্থী দিতে দেওয়া হয়নি, প্রার্থীপদ জোর করে কেড়ে নেওয়া হয়েছে। ভোট যেখানে হয়েছে সেখানেও
এই ব্যালট বাক্স গুনতি হয়েছে বিডিও অফিসে চুরি করে বাটপাড়ি করে। কিন্তু লক্ষ্য করে দেখবেন বিজেপির কিন্তু সেদিন কোনো অসুবিধা হয়নি, কোনো বিজেপির ক্যান্ডিডেটকে কিন্তু তার নাম প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়নি, কোনো বিজেপির কর্মীর উপরে কোনো হামলা হয়নি। খেয়াল করে দেখবেন আপনারা। অর্থাৎ কংগ্রেসকে খতম করো, তাতে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ফলে ফুলে প্রস্ফুটিত হয় দুশ্চিন্তার কারণ নাই। এই ছিল মমতা ব্যানার্জির তৃণমূলের লাইন। খেয়াল করে দেখুন খালি, পশ্চিমবঙ্গের আগে বামপন্থীরা ছিল, ভোট হয়তো করতে দিত না আমাদেরকে, ভোটের দিন মারামারি হতো, সংঘর্ষ ছিল, অস্বীকার করছি না। বামেদের সঙ্গে আমাদের সংঘর্ষ ছিল, মারামারি ছিল, লাঠালাঠি ছিল, জেল খাটা ছিল, সব ছিল। কিন্তু আমরা চলাফেরা করে রাজনীতি করবার সুযোগটা পেতাম। জ্যোতিবাবু এবং বামফ্রন্ট 34 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল। 34 বছর ধরে তা যদি মনে করত যে কংগ্রেস পার্টির নামুন নিশান মিটিয়ে দেব, হয়তো পারত। তারা তা করেনি। করেনি মানে খাতির করেছে তা নয়। জ্যোতিবাবুরা, বামপন্থীরা আমাদের খাতির করেছে কথা বলবো না, তারা এই জন্যই করেনি। তারা মনে করেছিল বিরোধী শক্তি হিসাবে কংগ্রেসকে প্রয়োজন। কংগ্রেস যদি না থাকে বিরোধী শক্তি হিসাবে, পশ্চিমবঙ্গে আরেকটা শক্তি উত্থান হবে, তার নাম সাম্প্রদায়িক আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি। সেদিন তারা বুঝেছিল 34 বছর আমাদের উৎখাত করতে পারত। মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায় থেকে কংগ্রেসের যদি একটাও এমএলএ-কে, কংগ্রেসের একটাও ক্যান্ডিডেটকে যদি এমএলএ হতে দিতে না চান, এমএলএ হতে দিতে না হতে দিতে ব্যবস্থা করতে পারে, তো জ্যোতিবাবুরা পারতো না, বামপন্থীরা পারতো না। তারা ছিল অন্তত রাজনীতিতে অনেক বেশি অভিজ্ঞ। তাই তাদের মনে হয়েছিল যে কংগ্রেসকে একদম খতম করা ঠিক হবে না। তাই লড়াই ছিল, আবার বলছি লড়াই ছিল, সংঘর্ষ ছিল। বাম আমলে আমি বছরের পর বছর ফেরার ছিলাম, জেল খেটেছি, গুলি খেয়েছি, মারামারি করেছি, তবুও বলবো রাজনীতি করার একটা জায়গা ছিল, অন্তত ভোটে দাঁড়ানোর ব্যবস্থা ছিল। হারি বা জিতি পঞ্চায়েত করবার সুযোগ পেয়েছিলাম। আমি মুর্শিদাবাদ জেলায় বলছি, পঞ্চায়েত নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যা পারেনি, আমরা মুর্শিদাবাদে তাই করেছিলাম। 2003 সালের পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল দল লড়ছে, আমরাও লড়ছি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কি বলছে? পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলছে পশ্চিমবঙ্গে বাম আমলে প্রথম একটা রাজনৈতিক দল যারা জেলা পরিষদ দখল করতে পেরেছে, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস, জেলার নাম মুর্শিদাবাদ। আমরা পেরেছি, কিন্তু মমতা ব্যানার্জি পারেনি সেদিন। তিনি এত জনপ্রিয় নেত্রী ছিলেন, কিন্তু বামফ্রন্টকে হারিয়ে কিন্তু তিনি একটাও জেলা পরিষদ দখল করতে পারেনি। মনে করে দেখুন। তাই কংগ্রেস রাজনীতি করার সুযোগ যদি পায়, পশ্চিমবঙ্গে কংগ্রেস তার নিজের জায়গা বানিয়ে রাখতে পারে, আমরা তার প্রমাণ দিয়েছিলাম। পশ্চিমবঙ্গে আজ মমতা ব্যানার্জি গত 15 বছরে যে রাজনীতিটা আমদানি করলো, সেখানে বিরোধীদেরকে কচুকাটা করে দাও, বিরোধীকে অস্তিত্ব দিও না, বিরোধীর কোনো জায়গা দিও না, বিরোধিতাকে খতম করে দাও। আজ পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ধারার পরিবর্তন হয়নি। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। সেদিন যেমন কংগ্রেসকে জায়গা দিত না মমতা ব্যানার্জি, ঠিক তেমনিভাবে আজ যারা ক্ষমতা এসেছে তারা সেই একই কাজ করছে। তাদের কাছে কংগ্রেস তো অচ্যুত, সারা দেশ জুড়ে কংগ্রেস অচ্যুত বিজেপির কাছে, আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গে ক্রমশ বিজেপির আক্রমণ আমাদের উপরে বাড়ছে। গতকাল আমি বর্ধমানে গেছিলাম একটা যোগদান সভায়, যাতে আমাদের সভা না হয় তার আগের রাত্রে সেখানকার তৃণমূলের বিজেপির দুর্বৃত্তরা আমাদের স্টেজ ভেঙে পুলিশ বাধ্য করলো সেই জায়গায় সভা বানচাল করে দিতে। তারপর হাইকোর্ট করলো আমাদের দলের লোকেরা, হাইকোর্ট সভা হবে কাল, পরশুদিন রাত্রে হাইকোর্ট অর্ডার দিয়েছে তোমরা সভা করতে পারো।
তারপর নতুন জায়গায় সভা করতে হয়েছে। সভাতে যাতে লোক আসতে না পারে, বজরঙ্গি বাহিনী তাদের উপরে আক্রমণ করেছে, অর্থাৎ বিজেপির আক্রমণ কংগ্রেসের উপরে নেমে আসছে। যে আক্রমণ তৃণমূল করে কংগ্রেসে খতম করতে চেয়েছিল, আজ সেই আক্রমণ কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে পরিচালিত হচ্ছে। তাই আমি অমিতের একটা কথা সমর্থন করব, যে আগামী দিনের লড়াই কিন্তু আরো কঠিন। আমি এটা সমর্থন করি। এই পশ্চিমবঙ্গে আগামী দিনে লড়াইয়ের কিন্তু দুটো শক্তি থাকবে, একটা বিজেপি, তার বিরুদ্ধে কংগ্রেস। বাকি যারা আছে তারা কি পারবে আমি জানি না। তৃণমূলের রক্তক্ষরণ হতে হতে তৃণমূল অ্যানিমিয়ায় ভুগছে, রক্ত দিবার কেউ নাই, ও রক্ত অল্পতায় ভুগছে, ওকে কে বাঁচাবে জানি না। দিদি এখনো প্রলাপ বকে যাচ্ছে, প্রলাপ বকতে কাকে আপত্তি নাই। দিদি আপনার নিজের দশা, আপনার নিজের হাল বেহাল হয়ে গেছে, আপনি নিজে দেখতে পাচ্ছেন। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর আগে দিদি স্বপ্ন দেখেছিল, দেখি এবার খোকাবাবুকে মুখ্যমন্ত্রী আর আমি দিল্লি গিয়ে মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হবার জন্য লড়াই করা শুরু করব। মনে করে দেখুন, ভোটের আগে দিদি বলেছিল এইবার আমি গিয়ে দিল্লিতে লড়াই করা শুরু করব। মানে বাংলা হবে খোকাবাবুর আর দিল্লি হবে পিসিমণির, এই প্ল্যান ছিল দিদি ভাইয়ের। কিন্তু দিদি ভাই সব প্ল্যান বানচাল হয়ে গেল। আপনি তাই আজ হতাশায় জরাগ্রস্ত হয়ে গেছেন। আপনার ধারণা ছিল না আপনার দলের লোকরা এরকম বাজারে এইভাবে দল ছেড়ে পালাবে।